সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। 215তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার এটা, এবং প্রথম শুক্রবারটা একটা ভয়াবহ দিন ছিল। আমরা জানি আমাদের সবারই খুব মন খারাপ ছিল। যাই হোক, এই শুক্রবারের পরের শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে রমজান মাস। রমজান মাস মানে হচ্ছে সিয়াম সাধনার মাস, একই সাথে আবারও ঈদেরও প্রস্তুতি। তো আমরা দুই রকম অবস্থার মধ্যে দিয়ে যাই রমজান মাসে, এবং সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সবকিছু সময় কিন্তু বদলে যায় রমজান মাসকে কেন্দ্র করে। আমরা সকালবেলায় ঘুম থেকে একটু আগে উঠি, কারণ অফিস বা কাজ শুরু হয় আগে এবং শেষ হয় তাড়াতাড়ি। আমরা বাসায় ফিরে যাই এবং চটজলদি অনেকে ঘুমিয়ে পড়ি, অনেকে আবার সেহেরি করে তারপরে ঘুমাই। এটা হয় বলেই আমি বলছি। তো যাই হোক, এই জন্য অনেকে আমাদের রিকোয়েস্ট করেন যে এই সময় অ্যাটলিস্ট শোগুলো যেন আমরা বড় করি। তো রেগুলার হয়তো সেহেরি পর্যন্ত সবাই জেগে থাকেন না, কিন্তু ছুটির দিনগুলোতে এটা হয়েই যায়। তো আমরা চিন্তা করছি কি করব, নির্ভর করছে আপনাদের ঘটনা পাওয়ার উপরে। আপনারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। সেখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন সব ধরনের আপডেট পাওয়ার জন্য, এবং একইভাবে সব ধরনের আপডেট পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও russell.com। আমরা আজকে ঘটনায় যাব। আমাদের প্রথম ঘটনা আমরা পড়ে শোনাবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঈদের জন্য আর প্রস্তুতির সময় আমাদের একটি মাস, সুতরাং যারা ঘটনা এখনো পাঠাননি বা পাঠাবেন বলে মনে করছেন তারা দ্রুত পাঠিয়ে দিন, কারণ আজকে যদি আপনি ঘটনা পাঠান সেটাও আসবে 7 দিন পরে। তার মানে তখন রমজান মাস শুরু হয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সর্বদা ভালোর দলে। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আমি বর্তমানে সৌদি আরবের রিয়াদে থাকি। আমি একটি ফুড ডেলিভারির জব করি। আমি ভূত এফএম অনেক আগে থেকে শুনে আসছি, আর এখন ভূত.com-এর সাথে আছে এবং সর্বদাই থাকবো ইনশাল্লাহ। আমার জীবনে দুটি ভয়াবহ রোমহর্ষক ঘটনা আছে। একটি আমার পুরো পরিবারের সাথে, আর একটি শুধু আমার সাথে। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমি, আমার ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে যাওয়া খুবই ভয়াবহ একটি ঘটনা। এই ঘটনাটা আমি আরো 2 থেকে 3 বছর যাবৎ আপনাদের সাথে শেয়ার করব করে ব্যস্ততা এবং নানা কারণে শেয়ার করা হয়নি। শত ব্যস্ততার মাঝেও আজকে লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন, তাহলে অনেক খুশি হব। আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি ঘটনায় যাই। ঘটনাটা 2017 সালে আমাদের সাথে ঘটে। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি এবং আমার ছোট ভাই 8ম শ্রেণীতে পড়ে। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা তখন সৌদিতে ছিলেন। ছোটবেলা থেকে ঢাকাতেই থাকি। ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি নেই। আমরা ঢাকার শ্যামলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতাম। কোনো একটা কারণে আমাদের বাসাটা বদলাতে হয়। আমি কারণটা বলতে চাচ্ছি না। তারপর আমরা মোহাম্মদপুর শেখের টেক নামের একটা এলাকায় উঠে আসি। হয়তো এই বাসাটায় ওঠাটাই ছিল আমাদের জীবনের চরম একটি ভুল সিদ্ধান্ত। বাসাটি ছিল খুবই পুরনো, বলতে গেলে ওই এলাকার সবচেয়ে পুরনো বাসা এটি। বাসাটি ছিল 4 তলা, ছাদ নিয়ে 5 তলা। ছাদে রুম করা ছিল, আমরা ওখানেই ভাড়া নেই। তো ছাদে আমরাই থাকতাম। আমাদের রুমের ওপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না। যদি ওপরে ওঠা লাগে তাহলে আলাদা মই দিয়ে উঠতে হবে। বাসাটায় যখন উঠি তখন খেয়াল করলাম রুমগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আমরা এর আগেও বাসা বদল করেছি, কিন্তু এত নোংরা কখনো দেখিনি। মনে হচ্ছিল বেশ কয়েক বছর ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে রুমগুলো। বলে রাখা ভালো, বাসা হিসেবে ভাড়া খুবই কম ছিল, তাই আমার আম্মু বাসাটি সিলেক্ট করে। চারিদিকে মাকড়সার জাল দিয়ে রুমগুলো ভরে আছে। রুমে ঢুকতেই আমরা সবাই একটা পচা পোটকা গন্ধ পাই। আমরা ভেবেছিলাম হয়তো কোনো ইঁদুর মরে পচে আছে। যাই হোক, পরিষ্কার করে আমরা আমাদের আসবাবপত্রগুলো গুছালাম। ওই দিন খুবই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। আমি আমার ছোট ভাই সারাদিন স্কুল, কলেজ, কোচিং এগুলো নিয়েই বাইরেই বেশি সময় কাটাতাম। আম্মুকে সারাদিন বাসায় একা থাকতে হতো, আর আব্বু তো দেশের বাইরেই। বেশিরভাগ ঘটনা আম্মুকে ফেস করতে হতো। বাসাটিতে ওঠার 3-4 দিন পর একদিন আম্মু আমাকে বলে, তুই কি রাতে কোনো কান্নার শব্দ শুনিস? কোনো বাচ্চার কান্নার শব্দ? 5-6 মাসের বাচ্চা? আমি বললাম, কই না তো, আমি তো এমন কিছু শুননি। আম্মু বলল, আচ্ছা, আজ রাতে তোকে শোনাবো। আমি রোজ রাতে ছাদ থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। ঘটনা এগোনোর আগে আমি বাসাটার একটু বিবরণ দিই, তাহলে বোঝার সুবিধা হবে।
বাসাটা 2 রুমের। মেইন দরজা দিয়ে ঢুকলেই এক রুম, তারপরে ছোট একটা ড্রয়িং রুম, তারপরে আরেকটা রুম, এবং ভেতরের রুমে থাকতেন আম্মু। আমি আর আমার ছোট ভাই মেইন দরজার সাথে রুমটায় থাকতাম। আম্মুর রুমের সাথে টয়লেট এবং রান্নাঘর অ্যাটাচড ছিল। ওই দিন রাতে আম্মু ঠিক রাত 2:30-3টার সময় আমাদের রুমে এসে আমাদের ডাক দেয়। আমি ঘুম থেকে উঠলাম। আম্মু বলল, আমাদের রুমে আয় তাড়াতাড়ি। আমার ছোট ভাই তখন ঘুমে। তো আমি এই রুমে গেলাম। তখন আম্মু আমাকে বলল, শুনতে পাচ্ছিস একটা বাচ্চা কাঁদছে? আমি তখন কান খাড়া করে স্পষ্ট শুনতে পেলাম বাসার ছাদের কোণা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা শুনে বুকটা ধক করে উঠল। আমি ভেবেছিলাম আম্মু হয়তো ভুল শুনেছে, কিন্তু নিজের কানে শুনে ভয় পেয়ে গেলাম। কান্নার শব্দটা খুব জোরেও হচ্ছে না, আবার খুব আস্তেও হচ্ছে না। মনে হচ্ছিল কান্নার শব্দটা আমাদের জন্যই হচ্ছে। আর সে কি মায়াবী কান্না! মনে হচ্ছে খুবই কষ্ট নিয়ে কেউ কাঁদছে। 5-7 মিনিট এভাবে কান্নার শব্দ শোনা গেল। তারপর একদম নিস্তব্ধ। আমি আম্মুকে বললাম, কে কাঁদছে? এগুলো খেয়াল করার দরকার নেই, আমরা আমাদের মতো ঘুমিয়ে থাকি বলে আমি রুমে এসে ঘুম। বাচ্চার কান্নার শব্দটা প্রতিদিন একই সময়ে হতো। আমি, আমার ছোট ভাই, আম্মু সবাই শুনতাম, কিন্তু কোনো গুরুত্ব দিতাম না। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এভাবে কয়েকদিন গেল। তারপর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সেই একই সময়ে নুপুরের ঝনঝন শব্দ আসত ছাদ থেকে। আর মনে হতো ছাদের এক কোণা থেকে অন্য কোণায় কে যেন দৌড় দিল। একবার দৌড় দিয়ে এক কোণায় যেত, তারপর আবার অন্য কোণায় আসত। খালি পায়ে দৌড়ালে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। বিষয়টা তখন আমরা একটু আমলে নিলাম এবং সবার মনেই কম বেশি ভয়ের উৎপত্তি হল। 2 থেকে 3 দিন এভাবে নুপুরের শব্দ এবং ছাদে দৌড়ানোর শব্দ শোনার পরে আম্মু বাসার দারোয়ানকে জিজ্ঞেস করল, এ বাসায় আগে কারা ছিল? দারোয়ান বলল, আমি তো নতুন চাকরি নিছি আফা। আমি আসনের পর থেকে খালি ছিল। আমি 6 মাস ধরে আসছি এই বাসায়। আম্মু বাসায় আরো কিছু ভাড়াটিয়ার সাথে কথা বলল, কিন্তু তারা কেউ এই বিষয়টি নিয়ে অবগত নয়। তারপর আম্মু কাউকে কিছু বলল না, চলে আসলো। বলে রাখা ভালো, বাসার বাড়িওয়ালা ওই বাসায় থাকতো না। ধানমন্ডিতে তাদের আরেকটি বাড়ি ছিল, ওখানে থাকতো। মাসে মাসে এসে ভাড়া উঠিয়ে নিয়ে যেত। তারপর 2-1 দিন পরে আম্মু খেয়াল করলো, আম্মু যখন রান্নাঘরে রান্না করে তখন তার কানের সামনে এসে কেউ যেন ফিস ফিস করে আওয়াজ করে। বাথরুমে কাপড় ধোয়ার সময়ও ফিস ফিস শব্দ শোনা যেত। রান্নাঘরে তাকের ওপরে রাখা ছোট ছোট মশলার ডিব্বাগুলো মাঝে মধ্যে হঠাৎ পড়ে যেত। আম্মুর মনে হতে লাগলো কেউ সব সময় তাকে চোখে চোখে রাখছে, আম্মুকে কেউ অনুসরণ করছে। বাথরুমের লাইট কোনো কারণ ছাড়াই ফিউজড হয়ে যেত। আমি বাসায় আসলে আমাকে সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর ঘরে কোরআন তেলাওয়াত করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়াবহ একটি ঘটনা। আমার ছোট ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি উঠে টয়লেটে যাই। টয়লেট থেকে এসে রুমে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে আসে। আমার চোখে ঘুম থাকার কারণে শুয়ে পড়ি। হঠাৎ আমি শুনতে পেলাম কি যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল রেগে গেলে মানুষ যেমন হুঙ্কার দেয় তেমন শব্দ। ঠিক তখন আমার চোখ যায় আমাদের মেইন গেটের দিকে। দেখলাম একটা কালো একটি মহিলার মতো অবয়ব দাঁড়িয়ে আছে দরজার সামনে। জানালার হালকা আলোতে বুঝতে পারছিলাম তার শরীরটা কালো কুচকুচে, মাথায় এলোমেলো চুল, চোখগুলো বিড়ালের মতন জ্বলছে। বুঝলাম খুবই রাগ আর ক্রোধ নিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে চিৎকার দেই। ওর কথা শুনে আমার ভয়ের মাত্রা শতগুণ বেড়ে গেল। আর আমার মনে হতে লাগলো এই বাসাটায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। তারপর আম্মু ওকে দোয়া দুরুদ পড়ে ফু দিল। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু, বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না একদমই। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসাটিতে ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয়র বাসায় দাওয়াত ছিল। সবাই সেখানে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি ঘুমাইনি।
আমি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার রুমের জানালা দিয়ে আমার বাসার ছাদের কোনো একটা অংশ দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগে। পরক্ষণে আমার চোখ পড়ল ছাদের সেই কোণায়। আমি যা দেখলাম তা কল্পনাতে কখনো ভাবার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ছাদের আবছা আলোতে দেখলাম একটা কালো কুচকুচে বর্ণের মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একজন স্বাভাবিক মানুষ কখনোই দাঁড়ানোর সাহস পাবে না। মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মহিলাটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে তার ঘাড় সহ পুরো মাথা একবার ডান দিকে নিচ্ছে, একবার বাম দিকে নিচ্ছে, আর খুবই বিশ্রীভাবে হাসছে। মুখ দিয়ে কালো লালা বেরিয়ে পড়ছে। সে কি বিভৎস দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। আর তার চেয়েও আমার নিজের এতটাই ভয় লেগেছিল, আমি চেয়েও নিজের হাত পা নাড়াতে পারছিলাম না। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তি আমাকে বশ করে রেখেছে। ভয় কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহিলাটা ঘাড় বাঁকা করে হেসেই চলেছে। আমি চোখ সরাতে পারছি না। আমি আর নিতে পারছিলাম না দৃশ্যটা। এদিকে যার সাথে ফোনে কথা বলছিলাম সে শুধু হ্যালো হ্যালো করছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হাত পা নাড়াতে পারছি না। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে মাকে ডাকলাম এবং জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘর ভর্তি মানুষ। আম্মু বলল, তোর গোঙানির শব্দে তোর ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তুই নাকি জানলার সামনে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে গোঙানির মতো করছিলি আর কাঁপছিলি। তারপর তোর ছোট ভাই তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে পড়িস। তারপর ও আমাকে ডাক দেয়। আমি এসে দেখি তোর এই অবস্থা। সকালে তোর দাদা দাদি তোর কাজিনদের ফোন দিয়ে চলে আসতে বলি। তারপর আমি আম্মুকে রাতের সব ঘটনা খুলে বলি এবং রাতে যে বন্ধুর সাথে কথা বলছিলাম ওকে কল দিলাম। ও বলল, তুই হঠাৎ চুপ হয়ে গেলি। তারপর কিরকম সব আজব আওয়াজ আসতে লাগলো। আমি ভাবলাম নেটওয়ার্কের প্রবলেম, তাই লাইন কেটে ঘুমিয়ে পড়লাম। তারপর স্থানীয় যে মসজিদ আছে সেখানকার ইমাম সাহেবকে শুরুর থেকে আমার সাথে, আমার আম্মুর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি এবং ওনাকে অনুরোধ করি আমাদের বাসায় এসে একটু দেখে যাবার জন্য। তারপর উনি বাসায় আসতে রাজি হলেন। সেদিন মাগরিবের নামাজের পর উনি আমাদের বাসায় আসলেন। বাসায় এসে অনেক দোয়া দুরুদ পড়লেন। বাসার চারিদিকে পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় বললেন, এই বাসায় আপনারা একা না, কেউ আছে যার উপস্থিতি আমি টের পেয়েছি। আর আপনারা এখানে থাকেন এটা তার পছন্দ না। আপনারা বাসায় একটা মিলাদের আয়োজন করুন। কয়েকজন হাফেজ দিয়ে কোরআন খতম দেওয়ান আর কিছু গরিবদের খাওয়ান। আশা করি ঠিক হয়ে যাবে। তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। তারপর মনে হলো আমাদের শরীর অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত হলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করছে তা আমরা কেউ ভাবতেও পারিনি, আর তার জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। না কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, না কোনো নূপুরের আওয়াজ শোনা যায়। আমাদের মনের ভেতর থেকে ভয় একদম দূর হয়ে গেল। বাড়িতে ওঠার ঠিক 28তম দিন। ঘুমিয়ে আছি, হঠাৎ কে যেন আমাকে ঠেলছে আর ডাকছে, সাব্বির, এই সাব্বির ওঠ। আমি চোখ মুছতে মুছতে উঠে দেখি আম্মু এসে আমাকে ঠেলতে ঠেলতে ডাকছে। কিন্তু এ কি অবস্থা! আম্মুর চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, পুরো শরীর ঘামে ভিজে গেছে, হাত পা কাঁপছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। আম্মুকে দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে এসেছে। আমি বললাম, কি হয়েছে আম্মু, তোমার এই অবস্থা কেন? আম্মু খুবই ভীতু ভীতু গলায় বলল, চিল চিল, আমার রুমে চিল উঠছে। আমি তোদের এতক্ষণ ধরে ডাকছি, তোরা কেউ আমার কথা শুনতে পাচ্ছিস না। আমি চিৎকার করছি, তোরা কি আমার চিৎকারও শুনিসনি? চিল উঠছে আমার রুমে, আর পায়ের নখ দিয়ে এসে আমাকে আঁচড় দিচ্ছে। আম্মুকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয়াবহ কিছুর মোকাবেলা করে এসেছে। আম্মুর কথা শুনে আর আম্মুর এই অবস্থা দেখে বিশ্বাস করুন, তখন আমার মনের ভয়ের থেকে বেশি জেদ কাজ করছিল। আমার চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই জিনিসটাকে যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, তাহলে আজকে আমি এর সাথে লড়াই করতাম। এতটা জেদ
আমার ভেতরে ছিল তখন বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট ভাই আম্মুর রুমে গেলাম, কিছুই নেই, একদম নিস্তব্ধতা বিরাজ করছে রুমের মধ্যে। সবচাইতে অবাক করার মতো বিষয় হলো আম্মুর হাতে আঁচড়ের স্পষ্ট দাগ বসে গেছিল। মনে হচ্ছিল কেউ খুব চিকন নখ দিয়ে হাতে আঁচড় দিয়েছে। 2 হাতে আঁচড়ের দাগ ছিল। তারপর দেখলাম আম্মুর রুমের জানলাটা হালকা খোলা। আমি গিয়ে জানালা লাগিয়ে দিলাম। ওই রাতে কেউ চোখের পাতা এক করতে পারলাম না। পরদিন সকালে সিদ্ধান্ত নিলাম এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে বললাম জরুরিভাবে দেখা করার জন্য। 29তম দিনে বিকালে বাড়িওয়ালি বাসায় আসলো এবং আম্মু ওনাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে সব খুলে বলল। আমি আর আমার ছোট ভাই দুজনই তখন বাইরে। বাড়িওয়ালিকে আঁচড়ের দাগগুলো দেখালো। বাড়িওয়ালি প্রথমে কথা এড়িয়ে যেতে চাইলেও আম্মু একটু চাপ দিল। তারপরে বাড়িওয়ালি যা বলল তা শুনে আম্মু সব বুঝতে পারল। আমি পরে আম্মুর মুখ থেকে সব শুনেছি। বাড়িওয়ালি বলেছিল আজ থেকে 5-6 বছর আগে 2011-12 সালের দিকে এই বাসায় একটা ফ্যামিলি ভাড়া নেয়। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তাদের একটি ছোট দুধের বাচ্চা। তো সেই মহিলার যে স্বামী ছিল সে একদমই ভালো লোক ছিল না। স্ত্রীকে অনেক মারধর করত, অনেক নির্যাতন করত, এমনকি অন্যান্য ভাড়াটিয়ারাও বিষয়টা জানত। একটা সময় মহিলাটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন এইরকমই ওই মহিলাকে মারধর করে তার স্বামী বাসা থেকে বের হয়ে গেল। তারপর 7-8 দিন হয়ে যায়, তার স্বামী ফেরে না। বাসা থেকে কেউ বেরও হয় না। পুরো বাড়িতে পচা গন্ধে ভরে গেল। সবার সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলার ঝুলন্ত অবস্থার লাশ পাওয়া গেল এবং একটি বাচ্চার লাশ বিছানার উপরে পাওয়া গেল। তারপর পুলিশ ডাকা হলে 2টো লাশ উদ্ধার করা হয়। লাশগুলো গলে পচে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছে ওই মহিলা প্রথমে তার বাচ্চাকে খুন করে, তারপর সে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওনার স্বামীকেও আর দেখা যায়নি। তারপরে এই বাসা বছরখানেক ফাঁকা ছিল। বছরখানেক পরে আবার আমি বাসাটায় ভাড়া দেব বলে সিদ্ধান্ত নেই। ভাড়াও হয়, কিন্তু এই ঘটনা আমি গোপন রাখি। কিন্তু তারা 1 সপ্তাহ থেকে বাসায় থাকবে না বলে না করে দিয়েছিল। আরো 4-5টা ফ্যামিলি উঠেছিল, কিন্তু কেউই টিকতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ঠিক করার জন্য। মিলাদ পড়িয়েছি, বাড়ি বন্ধ করিয়েছি, অনেক বড় বড় হুজুর দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর 2 বছর পর্যন্ত বাসাটা ফাঁকা ছিল। তারপর আপনারা উঠেছেন, আর আপনি যে রুমে আছেন এই রুমেই মহিলাটি আত্মহত্যা করেছিল। এই বলে বাড়িওয়ালি তার কথা শেষ করল। আম্মু বাড়িওয়ালিকে বলল আমরাও বাসা ছেড়ে দেব কালকের মধ্যে। 30তম দিন সকালে আমি আর আম্মু বাসা খুঁজতে বের হই। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো একটা বাসা ফাঁকা পেয়ে যাই এবং ওই দিনই সব মালামাল নিয়ে আমরা বাসা ছেড়ে দেই। আম্মুকে আগেই নতুন বাসায় পৌঁছে আমি আর আমার ছোট ভাই সব মালামাল পিকআপে করে রওনা দিলাম। আমি শুধু পেছনে ফিরে বাড়িটির 5 তলার দিকে তাকাচ্ছিলাম। চোখ পড়ল আমার রুমের জানলার দিকে। মনে হচ্ছিল সেই মহিলাটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটির জন্য একটু খারাপ লাগলো। খুবই খারাপ হয়েছে মহিলাটির সাথে। আসলে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে। ইতিহাস ঘাঁটলেই তা বের হয়ে আসে। এইসব ব্যাপার যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে ঘটে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করাটা খুবই কষ্টদায়ক। অনুভূতিটা শুধুই তারাই বোঝে যারা এর মুখোমুখি হয়। তো ওই বাড়ি ছাড়ার পর মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া পুরো 1 মাসের ভয়াবহ ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। আমার সাথে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা সৌদি আরবেই। এটা আর একদিন বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফিজ। আমি আমার ঠিকানা, ফোন নাম্বার দিচ্ছি, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঠিকানার জন্য এবং আপনার এই ঘটনার জন্য। ঘটনাটি আসলেই খুব অদ্ভুত, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে। এবং ঢাকা শহরে এরকম অনেক বাসার ঘটনাই আমরা শুনি, অনেক রহস্যজনক বাসার খবরই আমরা পাই। অনেকেই এরকম ধরনের ঘটনা পাঠান, আপনিও পাঠালেন এবং এই ঘটনাগুলো খুবই অদ্ভুত লাগে আমাদের কাছে। এবং প্রত্যেকটা বাসাতেই যে সমস্ত বাসায় এরকম হিস্ট্রি থাকে, মানুষ আসলে টিকতে পারেন না, শেষ পর্যন্ত বেরিয়ে আসতেই হয়। বাসা শুদ্ধির ব্যাপারটা সবসময় কাজে লাগে কিনা আমার জানা নেই। আর এরকম বাড়ি রিলেটেড একটা এপিসোড কিন্তু আমরা করতেই পারি। যদি আপনারা চান তাহলে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এরকম বাসার সাথে পরিচিত বা এরকম বাসার এক্সপিরিয়েন্স রয়েছে তারা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
করতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। 215তম এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। মার্চ মাস স্বাধীনতার মাস। আমরা ভূত.com-এর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই সমস্ত মুক্তিযোদ্ধাদের, সমস্ত সংগ্রামী মানুষদের, সমস্ত মুক্তিকামী মানুষদের, সমস্ত শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি। 9 মাস সংগ্রাম শুধু নয়, 9 মাস যুদ্ধ শুধু নয়, এই সংগ্রাম দীর্ঘদিনের, এই যুদ্ধ দীর্ঘদিনের। একটি পতাকা পাওয়ার জন্য অনেক রক্ত ক্ষরণ করতে হয়েছে বাংলাদেশকে। আমরা পেয়েছি একটি পতাকা, আমাদের নিজস্ব একটি দেশ, আমাদের অস্তিত্বের নাম বাংলাদেশ। আমরা ঘটনায় যাব, আপনারা সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি। আরো একটি ঘটনায় যাচ্ছি এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে। আমি সোহেল, বাসা গাইবান্ধা জেলা পলাশবাড়িতে। আমার বড় ভাই একজন কবিরাজ। সে কিভাবে কবিরাজ হয়েছে সেই ঘটনা অন্যদিন বলবো। আজ আমি বলবো একটি কালো জাদুর কথা। ঘটনাটি আমার নানুর বাড়ির পাশের এক বাড়িতে। সম্পর্কে আমার মামা হয়। মামার ছোট বোন ছিল কবিরাজ। বলে রাখা ভালো, আমি রাত জেগে থাকতে পারি না। এবার ঘটনায় আসা যাক। সালের ডিসেম্বর মাস। রাত তখন 2টা বাজে। হঠাৎ কিছু কথার জন্য আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার নানু আর সেই মামা আমাদের ঘরে বসে আছে। পাশে আমার ভাই ঘুমিয়ে আছে। প্রথমে নানু আমাকে ডাকে, আমি উঠলাম। ওঠার পর নানু আমাকে বলল, তোর ভাইকে ডাক দে। আমার ভাইয়ের নাম ছিল শাহিন। নানু শাহিন বলে ডাকতে শুরু করলো। একটু পরে ভাই ঘুম থেকে উঠল, বলতে লাগলো মামাকে যে আপনার বোন মৃত্যুর সাথে লড়ছে। মামা শুনে বলল, শাহিন তুমি কিছু করো। ভাইয়া বলল, তোমার বোন যে অন্যায় করেছে এটা তার ফল, আমি কিছু করতে পারবো না, আমরা কাজ করব না বলি তাকে। তারপর মামা আর নানু বলল, কিছু একটা করো, ও তোমার খালা হয়। এরকম কিছুক্ষণ জোরাজুরি করতে ভাইয়া রাজি হয়। তারপর ভাইয়া বলল, আমি এখন বসবো। কথা মতো একটু পর ভাই আর আমি দুজনে বসলাম। একটু পর ভাইয়ার সাথে কিছু জিন ছিল। সেই জিনের সর্দার ছিল। সর্দারের নাম ছিল আলহাজ মহিন্নেসা। তিনি হাজির হলো। তিনি যখন হাজির হয় তখন ভাইয়ার মাথা অনেক জোরে জোরে ঝাঁকাতে থাকে। তিনি এসেছেন, এসে ভারী গলায় সালাম দিলেন। নানু তাকে বলল, আমার মেয়ের কি হয়েছে? বলতে শুরু করল। আলহাজ মহিন্নেসা বলল, অনেক করুণ অবস্থা, ওকে বাঁচানো সম্ভব নয়। মামা বললেন, কেন? মহিন্নেসা বলল, তোমার বোন একজন কবিরাজ। তিনি যে জিন দিয়ে কাজ করে সেই জিনটি একটি বদ জিন। সে সবসময় মানুষের খারাপ চায়। তাকে দিয়ে তোমার বোন যে কাজ করেছে তার ফল পাচ্ছে। এই কথা বলার পর ভাইয়া জ্ঞান হারিয়ে ফেলে। বলে রাখা ভালো যে ভাইয়া বেশি ধ্যান করলে তার শরীর শক্ত হয়ে যায়। জ্ঞান ফেরার পর ভাইয়া বলল, আপনার ঘরে যে জন্তুর ছবি আছে ঘরের মাটির মেঝেতে, ওটা কোনো সাধারণ জন্তু নয়। মামাকে বলল, চলুন আপনাদের বাড়িতে যাওয়া যাক। তারপর সেই রাতে মামার বাড়িতে যাওয়ার পথে প্রথমে একটা শ্মশান, তারপর একটা অভিশপ্ত ব্রিজ, তারপর একটা বটগাছ, তারপর একটা ব্রিজ। এসব রাস্তা দিয়ে ভাইয়া যায়। যাওয়ার পথে শ্মশান থেকে একটা কালো বয়স্ক বুড়ি খুব জোরে জোরে ডেকে বলছে, শাহিন কই যাস? যাস না, বলছি ফিরে যা, তুই পারবি না। ভাই শুধু বলল, তোরা যদি কিছু করতে পারিস করে নে। এই বলে ভাই ওই বাড়িতে পৌঁছায়। পৌঁছে দেখে যে খালা রাস্তায় দৌড় দিচ্ছে ভাইয়াকে দেখে। তাকে অনেক কষ্টে ধরে নিয়ে আসা হয়, ভাইয়ের সামনে বসানো হয়। বসানোর পর তাকে অনেকবার বলা হয়, কেন তুই এই মেয়ের শরীরে প্রবেশ করেছিস? তাকে অনেক জোর করার পরেও কিছু সে বলতে চায় না। যাই হোক, তারপরে কোনো না কোনোভাবে খালার শরীরে থাকা জিনটিকে ছাড়ানো হয় এবং ঘটনা এখানে শেষ হয় না, বরং শুরু হয়। এবং এই জিন ছাড়ানোর পর তাকে ভাইয়া অনেক দূরে কোথাও রেখে আসবে বলে নিয়ে আসতে চায়। কিন্তু রাস্তা পার হয়ে যখন ব্রিজটার উপরে ওঠে তখন পাশের বটগাছ থেকে সেই বুড়িটা বলে, তুই কাজটা ভালো করলি না। ভাইয়া বলে, ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আল্লাহর।
বুড়ি বলতে লাগলো, তুই জানিস কেন এই মেয়েকে আমরা মারতে চেয়েছি? ভাইয়া বলল, কেন? তখন বুড়ি বলে, আজ থেকে 3 মাস আগে একটা কাজ নিয়ে আসে একজন লোক। কাজটা ছিল লোকটার বড় ভাইয়ের ছেলেকে মারতে হবে। প্রথমে না করলেও পরে 5,000 টাকা দিতে রাজি হয় লোকটি। সেই টাকার লোভে কাজটি করার জন্য রাজি হয়। শুরু হয় কালো জাদু। কিন্তু কাজটা করাবে কাকে দিয়ে? এই কথা ভাবতে ভাবতে একজন জিন হাজির হয়। জিনটি বলে যে আমি তোমার কাজ করে দেব, কিন্তু তুমি কাজটা করে যে টাকা পাবে সেই টাকা খরচ করতে পারবে না। মেয়েটি রাজি হয়। তারপর শুরু হয় ছেলেটিকে মারার কাজ। একটু একটু করে প্রতিদিন ছেলেটাকে পাগল করে ফেলা হয়। পাগল হওয়ার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সে। লোকজন বলতে লাগলো হয়তো জিনে ধরেছে। তারপর সেই চাচা যে তাকে মারার জন্য টাকা দিয়েছে, সেই চাচা তাকে আমাদের কাছে নিয়ে আসে। এই বলে যে তাকে ভালো করতে নিয়ে যাচ্ছি, কিন্তু সে সেই ছেলেটিকে নিয়ে আসে আমাদের কাছে মেরে ফেলার জন্য। যথাসময় তাকে আমরা মেরে ফেলি। তার কিছুদিন পর টাকা পায় যথাযথভাবে। টাকা পাওয়ার পর সেই জিনটি হাজির হয় আর বলে এই টাকা খরচ করবি না। এই কথা বলে সে চলে যায়। কিন্তু অনেক মানা করার পরেও এই টাকা সে খরচ করে ফেলে। হঠাৎ একদিন সেই জিনটি বলে, আমার টাকা দে, আজকে টাকা নিয়ে যাব। কিন্তু এদিকে টাকা খরচ করা হয়ে গেছে। সেটাও জানতো সে, কিন্তু না জানার ভাব করে। এবং যখন টাকা দেয়া হয় না তাকে, তখন সে খুব রাগ করে। সে বলে, সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারলি না, তুই এই ভুলের ক্ষমা পাবি না। এই বলে কথা শেষ করলো বুড়ি। তারপর ভাইয়া বলল, সে যা করেছে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। এই বলে ভাইয়া ব্রিজ পার হয়ে আসে, সামনে এগিয়ে যায়। তারপর শ্মশানের পাশে আসতেই বন্দি করা জিনটা বলতে লাগলো, এই শ্মশান তুই পার হতে পারবি না। তুই কি জানিস আমি কে? কাকে বন্দি করে নিয়েছিস তুই? কে তুই? তোর নাম কি? বন্দি জিনটা বলে ওঠে, আমি সেই জিন যার টাকা সে আত্মসাৎ করেছে এবং ওই ছেলেকে মেরেছে। ওকে আমি নিয়ে যাব। তুই আমাকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু তোর অনাগত বাচ্চা এই দুনিয়াতে আসতে যাচ্ছে, সে আসতে পারবে না। এই কথা শোনার পরে ভাইয়া ভয় পেয়ে যায় আর তাকে ছেড়ে দেয়। আজকে এটুকু থাক, বাকি ঘটনা বলবো আগামী সপ্তাহে, যদি পড়ে শোনান। আর হ্যাঁ, জিনকে আমার ভাই এখানে আমাদের ঘরে নিয়ে এসে রেখেছেন। কেন, কিভাবে সেই কাজটি করেছেন সেটা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। কিন্তু আপনার ঘটনার মধ্যে দাড়ি, কমা এবং সবকিছুর খুবই অন্যরকম একটা অবস্থা ছিল। আপনার ঘটনা পড়লাম, কিন্তু পরের ঘটনা বাসানোর সময় আপনাকে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, না হলে আপনার ঘটনা পড়াটা অসম্ভব হবে। এই ঘটনাটি একটু অন্যরকম ছিল বলে পড়লাম, কিন্তু এরপরে ঘটনা যদি একটু ঠিক মতো লেখেন তাহলে আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আজকে ভূত.com এর 215তম এপিসোড, এবং 215তম এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি পড়ে শোনাবো বলেছিলাম, তাই করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিজের চোখে দেখা এবং শোনা একটা ঘটনা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমি স্বাধীন মিউজিক অ্যাপে নিয়মিত ঘটনা শুনি। 2012 থেকে আমি আপনার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ তাআলা যে পানিতে কি পরিমাণ রহস্য লুকিয়ে রেখেছেন তা বলা মুশকিল। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্ট একটি জাতি, যা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো হয়তো তাদের অস্তিত্ব আছে, তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তার মধ্যে মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরও সমাজ আছে, তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে একটু জানাবেন। পুরনো মিউজিক দিয়ে পড়বেন। সমস্যার কারণে আমি নাম বলতে পারছি না। শব্দ চয়ন ও বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, আমার মেজো মামার বিয়ে। আমাদের সবাইকে একসাথে দাওয়াত দিয়ে গেল
এবং আমরা যথারীতি পরিবারের সবাই একসাথে দাওয়াত খেতে আমার নানির বাড়ি গেলাম। ঘটনা 2, তখন বর্ষাকাল, চারিদিকে শুধু পানি আর পানি, যতদূর চোখ যায় পানি দেখা যায়। সময় মতো বড় মামা নৌকা নিয়ে আসে এবং বড় ও বয়স্কদের নিয়ে নৌকার ছাউনিতে বসে, আর আমরা সবাই নৌকার ছাউনির ওপরে ছিলাম। ঘটনা 3, বিয়ে শেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন সন্ধ্যা গড়িয়ে রাত 7:30 হবে। এমন সময় আমাদের নৌকা বিদ্যুতের তার দেখতে না পাওয়ার কারণে তারের সাথে বেঁধে গিয়ে নৌকার সামনে থাকা ছেলেটা আটকে গেল। অল্পের জন্য সামনে থাকা ছেলেটা সহ নৌকার উপর বসা লোকগুলো বেঁচে গেল, কিন্তু আল্লাহ সহায় ছিল, তখন বিদ্যুৎ ছিল না এবং আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 4, বিয়ের পর দিন ভালোভাবে পার হয়ে গেল। তৃতীয় দিন আমরা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমার একটা দরকার ছিল, যার কারণে আমি যেতে পারিনি। মূলত আমার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার অনেক ইচ্ছে ছিল, ভালো লাগতো, যার কারণে আমি যেতে চাইনি। দুপুরে খাবারের পর নৌকা বাইচ দেখতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমি আমার বাবাকে ফোন দিলাম এবং খোঁজ নিতে চাইলাম যে নৌকা বিয়ে বাড়ি থেকে কত দূর। বাবা বলল যে একটু পরে বাড়িতে যাবে। আমি আমার মতো করে নৌকা বাইচ দেখার প্রতিযোগিতা দেখতে চলে গেলাম। তখন আসরের আজান শেষ হয়ে গেছে, সবাই হয়তো নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বড় মামার ফোন আসলো আমার মেজো মামার ফোনে। ঘটনা 5, বড় মামার সাথে কথা বলে জানা গেল যে নৌকার একটু সমস্যা হয়েছে এবং সেটার কাজ চলছে। তারপর আমরা সবাই খেলা শেষ করে সন্ধ্যাবেলায় নানি বাড়িতে তাড়াতাড়ি চলে এলাম, কারণ তখন প্রচন্ড বাতাস বইছে। এসে শুনি নৌকা এখনো আসেনি। মামা আমার বাবাকে ফোন দিয়ে আবারও শুনতে পেল যে নৌকা নষ্ট হয়ে গেছে এবং কাজ চলছে। ঘটনা 6, তখন এশার আজান হয়ে গেছে এবং বিয়ের নৌকা এখনো আসেনি। এখন তো সবার চিন্তা বেড়ে গেল, এখনো আসেনি কেন? আবার এইদিকে অনেক ভারী বাতাস বইছে, ফোনে কাউকে পাওয়া যাচ্ছে না। আনুমানিক রাত 2:40 বাড়িতে সবাই ভালোভাবে চলে আসলো। ঘটনা 7, বাড়িতে এসে আমার ছোট মামির হঠাৎ করে খুব খারাপ লাগতে শুরু করলো এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল এবং সবাই তার মাথায় পানি ঢালতে লাগলো। এদিকে পানি আনতে গিয়ে আমার সেজো মামির দেখা নেই। তাকে খুঁজতে গিয়ে দেখি তার মাথা ছায়ের ভেতরে ঠুকে আছে। সবাই মিলে তাকে ধরে ঘরে নিয়ে আসলাম। এই 2 ঘরে 2 মামির একই অবস্থা। রাত 4টা এলাকার এক কবিরাজকে নিয়ে আসা হয় এবং তার কাজ করে সে চলে যায়। ঘটনা 8, পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি সেজো মামি সুস্থ হয়ে গেছে এবং আমার ছোট মামি কোনো কথা বলতে পারছে না। হঠাৎ ছোট মামাকে দেখে আমার ছোট মামি তার গলায় 2 হাত দিয়ে চেপে ধরল। এই দেখে মামা চিৎকার করতে শুরু করলে তখন আমার খালু একটু বুঝতে পারে এবং গরম তেল নিয়ে এসে 2 কানে চেপে ধরলেন। মামি তখন কথা বলতে পারলেও তার শরীরের অবস্থা মারাত্মক, কারণ সে শুধু চোখ মেলে তাকিয়ে থাকে আর কোনো কথা বলতে পারে না। তার এই অবস্থা দেখে ছোট মামা সহ আমার খালু সবাই মিলে ছুটলেন ভালো কোনো কবিরাজের খোঁজে। একটি কবিরাজ আসলেন, অনেকক্ষণ চেষ্টা করে মামিকে সুস্থ করে তুলতে পারলেন না, পরে বিফল হয়ে তিনি চলে গেলেন। এদিকে বর্ষাকাল হওয়ার কারণে আমার বেস্ট ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বের হলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি এবং আমার ফ্রেন্ড দুজনে একটা দেওয়ালে পা রেখে পানির ঢেউ উপভোগ করছি, কিন্তু আমার কিছু বন্ধু ছিল, তারা কিছু জিনিস কেনার জন্য দোকানে গেছে। হঠাৎ দেখি আমার ছোট মামা সহ বেশ কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসলো এবং আমার খালুকে তাদের নৌকায় নিয়ে রওনা হলো এবং তারপর আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 9, এইদিকে বাড়িতে এসে আমি আমার মাকে বললাম যে কি হয়েছে। তখন মা আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা আমাকে যেমন করে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমরা সবাই বিয়ে বাড়িতে রওনা দিলাম। 1টার পর আমাদের নৌকা কোনো কারণ ছাড়াই একটা আম গাছের সাথে আটকে গেল এবং দেখলাম আম গাছের ছাল ছিঁড়ে গেল। ওইখান থেকে নৌকা নিয়ে আবার রওনা দিলাম। একটু পরে জোয়ারের কারণে হঠাৎ করেই বৃষ্টি হওয়া শুরু করলো। এর কিছুক্ষণ পর রোদ উঠেছে এবং কোনো সমস্যা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবার নিজ বাড়িতে চলে আসার প্রস্তুতি নিলাম এবং আনুমানিক 4টার সময় সবাই বের হলাম। প্রায় ঘণ্টাখানেক পর হঠাৎ নৌকার পাখা ভেঙে গেল। তখন আসরের আজান দিচ্ছে এবং নৌকা একটা পাড়ে নিয়ে কাজ শুরু করলো এবং তোমার বাবা নেমে নামাজ পড়তে গেছে। নামাজ শেষে নৌকায় ফেরার সময় তোমার বাবা এক অদ্ভুত জিনিস দেখল। একটা বড় মাছ এসে নৌকাটাকে ধীরে ধীরে গিলে ফেলল
এবং সেটা দেখে সে তখন চোখের ভুল ভেবে কাউকে কিছু না বলে নৌকায় চলে আসলো এবং নৌকা আবারও চলতে শুরু করলো। একটু পরে নৌকা পানি থেকে প্রায় 5-6 হাত ওপরে উঠে আবার ধপাস করে নিচে পড়ে গেল। এইরকম 3-4 বার হলো। তখন আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে। সবাই দেখে হতবাক হয়ে নৌকার মাঝিকে জিজ্ঞেস করছে, এমন কেন হলো? নৌকার মাঝি বলল, আমি তো কিছু জানি না, কেন যে এমন হলো। নৌকা আবার চলতে শুরু করলো। একটু পরে চারিদিকে বাতাস বইতে শুরু করলো এবং হালকা ঢেউ শুরু হলো। এর মধ্যে মাগরিবের আজান দিচ্ছে। আমরা ততক্ষণে নদীর মাঝখানে চলে এসেছি। ভারী বাতাস বইতে শুরু করলো এবং তার সাথে ঢেউও বাড়া শুরু করলো। এরপর কোনো কারণ ছাড়াই নৌকার বেল ছিঁড়ল এবং নৌকার পাখা কোথাও খুঁজে পাওয়া সম্ভব হলো না। এদিকে প্রচন্ড গতিতে ঢেউ, তার সাথে বাতাস, নৌকাটা একদম ডুবে যায় অবস্থা। তখন আমরা সবাই কি পরিমাণ অসহায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তখন নৌকার ওপর থেকে নিচে আর নিচে থেকে ওপরে মানে মনে হয় এক মানুষ সমান ঢেউ উঠছে। চারিদিকে শুধু পানি আর ঢেউ, কোথাও কেউ নেই। আর এই পানির মধ্যে শুধু আমরা ছিলাম আর আমার আল্লাহ ছিল। এরপর তোমার মামা আর তোমার 2 খালু মিলে 2জন মিলে একটা মোটা কাগজ ধরে রইল। বাতাসে নৌকা ভেসে যেতে শুরু করলো। তোমার বাবা সবাইকে সাহস দিল, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ডাকো, আর আমাদের এই বিপদে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করবে। এই বলে তোমার বাবা নৌকার মাথায় গিয়ে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়া শুরু করতেই ওইদিকে আজান আর এইদিকে আমরা সবাই অসহায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেছি। এমনি করে কতক্ষণ কেটে গেছে জানি না। এইদিকে তোমার খালু কতজনকে যে ফোন দিল, কিন্তু কেউ এই সময় আসতে চাইল না। হঠাৎ করে একটা গ্রাম দেখা গেছে আর নৌকা সেই দিকে নিয়ে যাওয়া হলো। যখন নৌকা পাড়ে নিয়ে যাবে তার আগে হঠাৎ ঢেউ আরো বেড়ে গেল। আশেপাশের লোকজন বাতাস আর বৃষ্টির জন্য তাদের খড়ের পালা ঠিক করছে। তাদের দেখতে পেয়ে সবাই চিৎকার করতে লাগলো এবং পাড় থেকে 1-2 হাত দূরে হওয়ায় তারা পানিতে নেমে আসে। সবাই মিলে নৌকা পাড়ে নিয়ে যায় এবং তাড়াতাড়ি নৌকা থেকে আমরা নেমে যাই, আর সাথে সাথে নৌকার তল ফেটে যায়। আশেপাশের লোকজন আমাদের সব কথা শুনে বলল, আজ এইখানে মাছ ধরতে আসা এক বাপ আর 2 ছেলে পানিতে পড়ে মারা গেছে। তাদের একজনের লাশ এখনো পাওয়া যায়নি। এরপর তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আমরা সবাই ঘরে যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বাড়িতে তোমরা সবাই ফোন করে কান্নাকাটি করছো। বাড়িতে আজ যেতে পারবো কিনা তাও বুঝতে পারছি না, আল্লাহ জানে। তারপর তোমার খালু ফোন দিয়ে একটা নৌকা আসতে বলল। বৃষ্টি শেষ, কিছুক্ষণ পর নৌকা আসলো। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসলাম। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই বলে মা তার ঘটনা শেষ করলেন। দেখলাম মামা কোথা থেকে যেন কবিরাজ নিয়ে এসেছেন। ঘটনা 10। কবিরাজ এসে বসল আর সব কথা শুনে বলল যে একটু তেল আর পানি পরা নিয়ে আসতে। এরপর কবিরাজ কি যেন পড়ে তেল আর পানিতে ফু দিল এবং কি একটা যেন নকশা এঁকে 2টো কাগজ আমার ছোট মামির 2 হাতে দিল এবং সেটাকে আঙুলের মধ্যে নিতে বলল। আর একটা নাম আছে যেটা বলছি না, এই নাম বারবার বলতে বলল। বেশ কিছুক্ষণ পর মামি শরীর কাঁপুনি দিয়ে উঠল। কবিরাজ বলল, তুই কে, কেন এই মেয়ের ক্ষতি করতে এসেছিস? ছোট মামি চুপ থাকে কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ বলল, কে তুই, এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? ছোট মামি আবারও চুপচাপ, কোনো কথা বলে না। এরপর কবিরাজ তার তেল পড়া আর পানি মিশিয়ে ছোট মামির দিকে ছিটিয়ে দিল। ছোট মামি তখন বলে উঠল, আমার নাম ইদিস, আমি থাকি ওই ঢিবির তেঁতুল গাছে। যখন নৌকা ঢিবিতে আসে তখন ওদের সাথে থাকা খাবারের গন্ধে আমি পাগল হয়ে যাই, কিন্তু কিভাবে খাবো? এখানে বলে রাখা ভালো, বিয়ে বাড়ি থেকে আসার সময় মাছ ভাজা, গরুর মাংস, কুলসি পিঠা, তেলের পিঠা এবং ভাত ও পোলাও সঙ্গে নেওয়া ছিল। আমি প্রথমে ওদের নৌকা 3টিতে ঢেউ তুলে ভয় দেখানোর চেষ্টা করি, কিন্তু ওরা বুঝতে পারে না। তারপর নৌকার বেল আর পাখা ছেড়ে ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু এই নামাজি ব্যক্তির জন্য মারতে পারিনি। সে নৌকার সামনে আজান দেয়, বারবার আজান দেয়, সবাইকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে। ওর বংশ আমি নির্বংশ করে দেব, ওর জন্য আমি এত চেষ্টা করেও মারতে পারলাম না। কিন্তু এই মেয়েকে আমি মারব, না মেরে আমি যাব না। কবিরাজ তখন বলল, তুই ভালোভাবে চলে যাবি কিনা বল, না হলে তোকে আমি বোতলবন্দি করব। তখন ছোট মামি সেই কণ্ঠটা নিয়েই বলল, ভালো চাস তো চলে যা,
না হলে তোর অবস্থাও কিন্তু আমি খারাপ করে দেব। আর আমি ভালো করে জানি তোর বংশে কে এবং কোথায় কে আছে, এক এক করে মারব। এরপর কবিরাজ তার নির্দিষ্ট কাজ অনুসারে সবকিছু ফলো করে সেই জিনটিকে বোতলবন্দি করে ফেললো। আমরাও দেখলাম বোতলের মধ্যে শুধু একটু আগুন দেখা যায়। বেশ কিছুক্ষণ পর ছোট মামির জ্ঞান ফিরে আসলো এবং কিছু বললে সে বলে তার কোনো কিছুই মনে নেই। তারপর আমার নানি এসে কবিরাজকে বলল সেজো মামির দিকে একটু যেতে। কবিরাজ সেজো মামিকে নিয়ে আসতে বলল এবং তাকে ঠিক একইভাবে জিন হাজার করা হলো তার শরীরে এবং তাকে তারও জিন ছাড়ানো হলো। সেজো মামি এক্ষেত্রে বলেছিল রক্ত চাই, আমার রক্ত চাই। প্রথমে এই মেয়ের রক্ত চুষে খাবো, তারপর ওর 2 মেয়ের রক্ত খাবো। কবিরাজ বলল কে তুই, কেন এই মেয়েকে ছায়ের মধ্যে নিতে চেয়েছিলি? সেজো মামি বলে আমার নাম রবিদাস, আমি ওই ছায়ের সাথে থাকা আম গাছে থাকি। একদিন সন্ধ্যায় আমার গায়ে আগুনওয়ালা ছাই ঢেলে দিয়েছিল। আমি তখন সুযোগের অপেক্ষায় ছিলাম, কেমন করে কিভাবে এই মেয়ের ক্ষতি করতে পারি। কালকে সুযোগ পেয়েছি, কিন্তু এই বয়স্ক মহিলার জন্য কিছু করতে পারলাম না। একটু পরে আসলে আমি আমার কাজ সমাধা করতে পারতাম। এখন তুই যাবি কিনা বল, কবিরাজ জানতে চাইল। সেজো মামি বলল না, যাব না, তুই যা পারিস কর। কবিরাজ তখন তেল পড়া মামির গায়ে ছিটিয়ে দিল। তখন মামি বলল যে আগুন জ্বলছে আমার শরীরে, তুই কি দিলে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর কবিরাজ বলল তুই এখন যাবি নাকি বোতলবন্দি করব? তখন সে যেতে রাজি হয়। কবিরাজ তখন বলে বুঝবো কিভাবে তুই যাচ্ছিস? তখন সে বলে আমি জুতা কামড় দিয়ে নিয়ে যাব। তারপর সবাই দেখে যে জুতা কামড় দিয়ে মামি অজ্ঞান হয়ে গেল। একটু পরে তার জ্ঞান ফিরল। কবিরাজ আমার 2 মামিকে একটা একটা করে 2টা তাবিজ দিয়ে বাড়ির মধ্যে 4টা পেরেক ফুটে বন্ধ করে দিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার জীবনে ঘটা একটা ছোট ঘটনা। আমি জাহাজে চাকরি করি, তাই স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না। লিখে পাঠালাম ঘটনা, সিলেক্টেড হলে জানাবেন আমাকে, না হলে কোনো অভিযোগ নেই। ঘটনায় যাওয়ার আগে আমার পরিচয়টা দেই। আমি আজিজুল শেখ। আমি বর্তমানে বাংলাদেশ ভারত লাইনে একটি মালবাহী জাহাজে কর্মরত আছি। আমি 2011 সাল থেকে ভূত এফএম শুনি, এখন ভূত.com এর সাথে আছি। ঘটনাটি কতটা ভয়ের আমি জানি না, তবে আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। ঘটনাটি মূলত জাহাজকে কেন্দ্র করে। বলে রাখা ভালো, আমাদের জাহাজে ভারতে যেতে হলে পুরোটাই গহীন সুন্দরবনের ভেতর দিয়ে যেতে হয়। ঘটনাটি ঘটে 2022 সালের জুলাই মাসে। সেদিন আমরা শেখ বাড়িয়া থেকে বিকাল 5:30 জাহাজ ছেড়ে বিডিআর খালের উদ্দেশ্যে রওনা দিই। টানা 6 ঘন্টা 30 মিনিট জাহাজ চালানোর পর রাত 12টায় আমরা বিডিআর খাল পৌঁছাই। জায়গাটা মূলত আমাদের ভারত বর্ডার সীমান্ত। জায়গাটির নাম খাল হলেও এটা একটা বিশাল বড় নদী, চারিদিকে গহীন জঙ্গল। ওই ট্রিপে আমাদের স্টাফ একজন কম হওয়ায় আমাকে ডিউটি করতে বলা হয়। আমার ডিউটি দেয়া হয় রাত 3:40 থেকে ভোর 6টা পর্যন্ত। রাত 3:40 আমাকে ডেকে দেয়া হয়। আমি উঠে টর্চ লাইট নিয়ে জাহাজের মাঝখানে চলে যাই। কিছুক্ষণ এদিক ওদিক থাকার পর কেমন একটা অস্বস্তি লাগছিল। আমি ভাবলাম কিছুক্ষণ বসে জিরিয়ে নেই। তাই আমি হ্যাজের ওপর আসন করে বসে লাইটটা অন করে বাম পাশে রেখে পকেট থেকে মোবাইলটা বের করে মুভি দেখার চেষ্টা করি, কিন্তু কেন জানি মুভি দেখতে ভালো লাগছিল না। তাই রাগ করে মোবাইলটা ডান পাশে রেখে একটু এদিক ওদিক দেখে আমি অবাক হয়ে যাই। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এবার কেমন একটা ভয় আমার লাগতে শুরু করলো। আর ঠিক তখনই আমি বসে থাকা অবস্থায় আমার চোখ বন্ধ করি। আমার হাত পা কিছু নাড়াতে পারছিলাম না। আমি প্রাণপণ চোখ মেলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি চোখ খুলতে পারছি না। ঠিক তখনই কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই চলে যা এখান থেকে, চলে যা। আমি প্রচন্ড ভয় পাই, চোখ মেলার চেষ্টা করি, হাত পা নাড়ানোর চেষ্টা করি, কিন্তু পুরো শরীর যেন পাথর হয়ে গেছে। তারপর আমি শরীরের সর্বশক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আমার চোখ খুলে ফেলি। আমি সাথে সাথে লাফিয়ে হ্যাজ থেকে নেমে বুকে হাত দিয়ে টের পাই আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। তখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি 4:27। চারিদিকে তাকিয়ে দেখি কুচকুচে কালো অন্ধকার, এতই অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। তখন আমার গায়ের ওপর দিয়ে গরম বাতাস অনুভব করি আমি। সাথে সাথে আমার ফোনের লাইট জ্বালিয়ে দৌড়ে কেবিনে এসে শুয়ে পড়ি। সকালে এক স্টাফ এসে ডেকে আমার ঘুম ভাঙায়। ও বলে, ভাই আপনি ডিউটি করে হ্যাজের ওপর থেকে লাইট আনেননি? ওর কথা শুনে আমি উঠে বসতে গিয়ে অনুভব করি আমার শরীরে প্রচন্ড ব্যথা। তখন আমার রাতের ঘটনা মনে পড়ে যায়। আমি ওকে বলি, তুই যা। তারপর
আমি আরো 2 দিন অসুস্থ থাকার পর সুস্থ হই। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। যদি আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকে জানাবেন। এটা আমার পাঠানো প্রথম ঘটনা, তাই কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তাই অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার ভাবির সাথে। আমি জানি না লিসেনার্সদের ভয় লাগবে কিনা। আমি যখন শুনেছি তখন বেশ ভয়ই লেগেছে। আমি আমার ভাবির মতো করেই বলার চেষ্টা করছি। (1998 সালে আমি তখন ক্লাস 3-তে পড়ি। বাবা সরকারি চাকরি করত, তার পোস্টিং হয় দিনাজপুরে। আমার স্কুলের যাতায়াতের সুবিধার জন্য বাবা স্কুলের পাশেই একটি বাসা ভাড়া নেয়। বাসাটি ছিল একটি হিন্দু ধর্মের লোকের বাসা। উনি থাকতেন খানসামা উপজেলায়, আর আমরা ভাড়া নিয়েছিলাম উপজেলার শেষ প্রান্তে। আমাদের বাসাটি খুব সুন্দর ছিল না, অনেক পুরাতন ছিল। বাসার বিবরণ যদি একটু দেই, বাসায় 2টি রুম ছিল, রান্নাঘর আর একটি বাথরুম। 2 রুমের সামনে মিলেই একটি বড় উঠান, আর উঠানের পাশেই 3টি সিঁড়ি যা দিয়ে কলপারে যেতে হতো, আর কলপারের পাশেই ছিল বাথরুম। আমি ছোট ছিলাম, আমি বাবা মার সাথে ঘুমাতে যেতাম। পাশের রুমে আমাকে আম্মু পড়াতেন, বা আমার পড়ার ঘর ছিল বলতে পারেন। তো একদিন খাওয়া শেষ করে আমি পড়ার জন্য তোড়জোড় করছি, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি আমি বুঝতে পারিনি। ওই দিন রাতে আম্মু বা আব্বু কেউই আমাকে আর তাদের ঘরে নিয়ে যায়নি, কারণ যখন আম্মু দেখতে আসে আমি পড়ছি কিনা, আম্মু এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। তাই আম্মু বইপত্র সব গুছিয়ে রেখে রুমের লাইট অফ করে ঘুমাতে চলে যায়। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমি একাই রুমে ঘুমাচ্ছি। আজ আর আব্বু আম্মুর সাথে আমি নেই। আমার বেশ রাগ কষ্ট হচ্ছিল যে প্রতিদিন বাবা মার সাথে ঘুমাই, আর আজ একা। তো আমি বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বেলে বের হই। লাইটের হালকা আলোতে আমি দেখি উঠোনের পাশে যে সিঁড়ি রয়েছে, ওখানে সাদা আর লাল পাড়ের শাড়ি পরে, একটা মোটা কাজল দেয়া এবং মাথায় মোটা করে সিঁদুর দিয়ে বড় বড় চুল ছেড়ে দেয়া একজন বয়স্ক মহিলা বসে বসে চুল আঁচড়াচ্ছে। আমি যখন ওনার দিকে তাকাই, উনি চুল আঁচড়াতে আঁচড়াতে ভয়ঙ্কর বিশ্রীভাবে আমার দিকে তাকায় এবং বলে, হায়। আমি পড়ার রুমের দিকে ঢুকতে যাই, তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাই। হয়তো জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলে আমি দেখি আমি আম্মুর রুমে শুয়ে আছি। আব্বু অফিস থেকে ছুটি নিয়েছে, বাসায় ছিল। আমাকে সকালে কিছু জিজ্ঞেস করেনি কেউ। আমার গায়ে অনেক জ্বর ছিল। দুপুরের দিকে আম্মু আমাকে বলল, কাল কি হয়েছিল, চিৎকার দিলি কেন? আমি বলি, কালকে আমি একা একা ঘরে ঘুমাতে যাই, ঘুম ভেঙে গেল। তোমাদের ঘরে যাব বলে বের হই, রাতে উঠোনে দেখি এক মহিলা। আম্মু বিষয়টি আব্বুকে জানালো। আমি পুরো ঘটনাটি বলি। আব্বু পাত্তা দিল না। আব্বু বলল, স্বপ্ন দেখেছ মনে হয়, সারাদিন সব গল্প শোনো তো, সে কারণে এসব হয়। ঠিক আছে, কিছুদিন চলে গেল। এবার আব্বুর সাথে ঘটল একটা ঘটনা। আব্বু এই ঘটনাটির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। একদিন রাত 11টা-12টার দিকে আব্বু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল এবং তিনি বাথরুমে যান। কলপার থেকে পানি নিয়ে তিনি বাথরুমের দিকে যাচ্ছেন। আব্বু টর্চ লাইটটি মুখে নিয়ে, মানে 2 ঠোঁট ধরে চেপে ধরেছিলেন। পানি নিয়ে বাথরুমের দরজা খুলতেই দেখতে পান সাদা শাড়ি আর লাল পাড়ের সেই মহিলা, এবং সেও আব্বুকে ঠিক একইভাবে বলে, আয়। আম্মু আব্বুকে রুমে নিয়ে এসে বলে, কি হয়েছে তোমার? আব্বু ভয় পেয়েছিল। আব্বুকে আম্মু বাতাস করছিল। আব্বু প্রচন্ড রকমের ঘেমে গিয়েছে। আমি ঘুমিয়েছিলাম। পরদিন সকালে জানতে পারি আব্বুর সাথে কি ঘটেছিল। রাতে সব ঘটনা জানতে পারার পর আমি জানতে পারি আরো যে আব্বু বাড়িওয়ালার কাছে গিয়েছেন এই বাড়িটি সম্পর্কে খোঁজ নিতে, এবং আব্বু বাড়িওয়ালাকে গিয়ে বলেন তিনি এই বাড়িতে আর থাকতে চান না। আব্বুর বেশ অবাক লাগে যে এরকম হুট করে চলে যাওয়ার কথা বলার পরেও বাড়িওয়ালার কোনো ভাবান্তর হয় না। আব্বু বাড়িওয়ালাকে কিছু জিজ্ঞেস না করেই বাড়িতে এসে সব গুছিয়ে নেন এবং আমাদের দেশের বাসায় পাঠিয়ে দেন। আর আব্বু অফিসের জন্য দিনাজপুরে থাকতে হয়, ওই জন্য বাসা ছেড়ে দিয়ে একজনের বাসায় কিছুদিনের জন্য থাকেন। বাসা ছেড়ে দেওয়ার পর এলাকার মুরব্বীদের আব্বু জিজ্ঞেস করেন এখানে কোনো সমস্যা আছে কিনা। একজন বলল, বহুদিন আগে এক মহিলা তার স্বামীকে নিয়ে এখানে থাকত। দুজনেই হিন্দু ধর্মাবলম্বী। মহিলা কালো জাদু করত আর স্বামী এটাতে সাহায্য করত। কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তাদের উপর কালো জাদু করত। একদিন বাড়িওয়ালা ভাড়া চাইতে গিয়ে দেখে তার নাকে বাসা থেকে অনেক বাজে গন্ধ আসছে। তারপরে বাসায় ঢুকে দেখে স্বামী স্ত্রী দুজনেই মরে পড়ে আছে। তাদের শরীরও ছিল বেশ কালো আর মোটা, মানে ফুলে গিয়েছিল। 4-5 দিন আগেই হয়তো মারা গেছে। এমন অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে কেউ তাদের ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে বা হত্যা করেছে। যেমন হাত, পা, মাথা সবকিছুই ছিল ছিন্ন ভিন্ন।
এবং ঘরের ভেতরে রক্ত দিয়ে মাখা ছিল। এবং তাদের রুমের মধ্যে আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন মানুষের মাথার খুলি, আরো অনেক কিছু। এবং এলাকাবাসীর সাহায্যে তাদেরকে শ্মশানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তারপর থেকে নাকি বাসায় কোনো ভাড়াটিয়া আসলেই এই সমস্যাগুলো শুরু হয়। মাঝে মাঝে অনেক বাজে গন্ধ ভেসে আসতো। বাড়িওয়ালা অনেকবার চেষ্টা করেছেন বাড়িটি বিক্রি করে দেবার জন্য, কিন্তু বিক্রি হয়নি তখনও পর্যন্ত। পরে বিক্রি হয়েছে কিনা আমরা জানি না। ওইখান থেকে চলে আসার পর আমার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেক দিন পর একদিন স্বপ্ন দেখি সেই মহিলাকে, যে আমার দিকে ঠিক একইভাবে তাকিয়ে আছে আর বলছে, আয়। আম্মুকে জানালে আম্মু জানায় আব্বুকে, এবং আব্বু এক হুজুরের ঠিকানা দিয়ে আম্মুকে বলে ওনার সাথে যোগাযোগ করতে। হুজুরকে সবকিছু বললে উনি বলেন উনি কালো জাদু করতেন, আর যাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাতেন তাদেরকে অনেক নির্যাতনা করতেন। তারাও এমন একটি সুযোগ পেয়ে তাদেরকে মেরে ফেলেছে। এই মহিলার কারণে ওই জিনগুলো অনেক বড় শয়তানে পরিণত হয়েছে। যাই হোক, এরপরে তিনি আমাদের সমস্যার সমাধান করে দেন এবং আমাদের কিছু আমল দিয়ে দেন, এবং এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি।